ইরানের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে ইসরায়েল যে কোনো সময় তাদের অবস্থানগুলোতে হামলা চালাতে পারে। জাতিসংঘে তাদের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আরাকচি স্পষ্ট করে বলে দিয়েছেন, ইসরায়েল যদি তাদের অবস্থানগুলোতে বা পারমাণবিক অবস্থানগুলোতে হামলা পরিচালনা করে তাহলে ঠেকাবে কে। বন্ধুরা, পুরো ব্যাপারটি আসলে মাথায় নিয়ে এখন ইরান একটা ব্যাপার ঘটাতে চাইছে, আর তা হচ্ছে তারা সৌদি আরব এবং পাকিস্তান যে একটি জোট করেছে, যে একে অপরের উপর হামলা হলে দুইজনের উপর হামলা হয়েছে বলে ধরে নেওয়া হবে, সেই জোটে যোগ দিতে চাইছে ইরান। ন্যাটোর আর্টিকেল 5-এর আদলে পাকিস্তান এবং সৌদি আরব যে চুক্তি স্বাক্ষর করেছে, আসলেই সেটি কতটা কার্যকর হবে? যদি সত্যিকার অর্থে পাকিস্তান এমন কোনো হামলার মুখে পড়ে অথবা সৌদি আরব এমন কোনো হামলার মুখে পড়ে, তাহলে প্রকৃত বাস্তবতা ফুটে উঠবে। বন্ধুরা, আমার কাছে মনে হয় সৌদি আরবের টাকা আছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, এই জন্য দুইটা দেশ কাছাকাছি হয়েছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। শুধুমাত্র পারমাণবিক অস্ত্রের ইনভেস্টমেন্ট দিয়ে এখন যদি সৌদি আরবের কাছ থেকে কিছু অর্থ সাহায্য পাওয়া যায়, শুধুমাত্র সেই কারণেই তাদের এই চুক্তি। আর সৌদি আরবও ভাবছে যে এই সকল কিছু বিনিয়োগের মাধ্যমে ইসরায়েলকে যদি প্রোটেকশন দেওয়া যাবে, ইসরায়েলকে যদি পাকিস্তানকে সাথে নিয়ে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে তাকে প্রতিরোধ করা যায়, সেটি তার লাভ। ইসরায়েল যেটিকে টার্গেট করে সেটি তারা অর্জন করে ছাড়ে। এক্ষেত্রে সৌদি আরবের খুব বেশি লাভ হবে বলে আমার কাছে মনে হয় না। সময় যখন খারাপ হয় তখন পাকিস্তান একে বাঁচাতে পারবে না। মধ্যপ্রাচ্যে বর্তমানে ইসরায়েলের যে অবস্থান, সে তার শক্তিবত্তাকে এমনভাবে বুস্ট আপ করছে, মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলোর পক্ষে সেগুলো একা সামলানো সম্ভব নয়। কিন্তু ইরান এই মধ্যপ্রাচ্যের এই সবগুলো দেশের চেয়ে খুব ভালোভাবে এগিয়ে রয়েছে, কারণ তার নিজস্বতা রয়েছে, তার নিজস্ব সামরিক সক্ষমতা রয়েছে, অন্যের উপর সে একেবারে নির্ভরশীল নয়। কাতারে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের গুটি অনেকটা বদলে গেছে। কার উপরে কে কখন হামলা করে এর কোনো গ্যারান্টি নাই। এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকা সাপেক্ষে মধ্যপ্রাচ্যের গালফ কোঅপারেশন দেশগুলো মূলত নির্ভর ছিল, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মাথায় হাত রেখেছে, তাই তার অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল তাদের উপরে হামলা চালাবে না। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, এই দেশগুলো এক প্রকার নাক ডেকে ঘুমাতো রাতের বেলায় যে তাদের উপরে যারই হোক না কেন ইসরায়েলের হামলা কখনো হবে বলে মনে হয় না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের তারাও অন্যতম ঘনিষ্ঠ মিত্র। কিন্তু পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র মিত্র বলতে যে একটা দেশই আছে আর অন্য কারো গ্যারান্টি নাই, সেই ব্যাপারটি পরিপূর্ণভাবে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সামরিক এবং ধনী দেশগুলো খুব ভালোভাবে বুঝে গেছে। এখন তারা নির্ভর হয়ে ঘুমাতে পারছে না, কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন বেনিয়াম নেতানিয়াহু স্পষ্ট ঘোষণা দিয়েছেন, বন্ধুরা, 7ই অক্টোবর 2023 সালের হামলার সাথে সাথে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গোষ্ঠীর যারাই জড়িত আছে এবং তারা পৃথিবীর যে কোনো অবস্থানে থাকুক না কেন, সেখানে ইসরায়েল আঘাত হানবে। এই বক্তব্যের পর যে কয়েকটা দেশে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্যরা বর্তমানে পলায়নরত অবস্থায় আছে এবং যারা আলোচনার সাথে, মূলত আলোচনার নামে এক প্রকার দেন দরবার করছে ইসরায়েলের সাথে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, তাদের অবস্থান ট্র্যাক করতে শুরু করেছে মোসাদ, এবং তাদের অবস্থান এক প্রকার ট্র্যাক করে নিশ্চিত হয়ে সেখানে বিমান হামলা পরিচালনা করে ইসরায়েল। বিভিন্ন সংবাদপত্র বা আন্তর্জাতিক মিডিয়া অনুসারে লোহিত সাগর থেকে তাদের যুদ্ধবিমান থেকে দূরপাল্লার বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এখানে হামলা পরিচালনা করে ইসরায়েল। কিন্তু ভাগ্যক্রমে তারা কাতারের অভ্যন্তরে যেখানে টার্গেট করেছিল ইসরায়েল সেখানে ছিল না, অর্থাৎ তাদের বেঁচে যাওয়া এক প্রকার অলৌকিক। কিন্তু পরবর্তীতে ইসরায়েল যখন তাদের মধ্যপ্রাচ্যের যে কোনো অবস্থানে টার্গেট করবে, তাদের আর কি বেঁচে ফেরার কোনো সম্ভাবনা তৈরি হবে? বন্ধুরা, এই সব অবস্থা বিবেচনা করে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ, যার কাছে সব আছে, শুধুমাত্র পরমাণু অস্ত্র নাই, বর্তমানে সে পরমাণু অস্ত্র বানানোর জন্য হাই হুতাশ করছে এবং সে ইরানকে কনভিক্টেড করছে যে ইরান পরমাণু অস্ত্র নির্মাণ করলে মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলো প্রত্যেকটার অবস্থা 12টা বাজবে। কিন্তু চরম বাস্তবতা হলো, এই কয়েক দশকে ইরান থেকে তাদের প্রতি এমন কোনো হুমকি যায়নি যে হুমকির মাধ্যমে তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। সুতরাং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যদি কোনোভাবে মধ্যপ্রাচ্যের এই সৌদি আরব নামক দেশটি পারমাণবিক অস্ত্র নির্মাণ করে, তাহলে তারা ইরানের ভয়ে নয়, ইসরায়েলের ভয়ে নির্মাণ করবে। অর্থাৎ তড়িঘড়ি করে কাতারে হামলার পর সৌদি আরবের এই চুক্তিটি দরকার ছিল এবং তারা যে কোনো মূল্যে পাকিস্তানের সাথে এটি করতে চাইছে। অন্যদিকে পাকিস্তানের ছিল অর্থের দরকার। তাদের বাজেট প্রতি বছর জোড়াতালি দেওয়া হয়। তাদের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর পাকিস্তান সামরিক বাহিনীকে যে একটা অর্থ দেয়, সেই অর্থ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থ উদ্ধার করে নেয়। চীন অর্থ দেয়, বাজেট সহায়তা বা এভাবে বিনিয়োগের মাধ্যমে তাদেরকে আন্তর্জাতিক মুদ্রার ক্ষেত্রে কিছুটা স্থিতিশীল রাখে।
সুতরাং তাদের পারমাণবিক অস্ত্র এবং সামরিক সক্ষমতা এই দুইটাই তাদের বর্তমানে বাইরের থেকে এই সকল সাহায্য সহযোগিতা আনতে সহায়তা করছে। এই দুইটা যদি তাদের না থাকতো আসলে তাদের কিছুই আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। আয়তনে পাকিস্তান বাংলাদেশের চেয়ে প্রায় 6 গুণ বড়। পাকিস্তানের মোট আয়তন হলো 8,81,913 বর্গ কিলোমিটার, অন্যদিকে বাংলাদেশ বর্গ কিলোমিটার। বন্ধুরা, এমন আয়তনের পার্থক্য থাকার একটা দেশের জিডিপিটা যদি একটু দেখেন, বাংলাদেশের 23-24 অর্থ বছরের জিডিপি হচ্ছে $460 বিলিয়ন, অন্যদিকে পাকিস্তানের জিডিপি ছিল ওই সময় $348 বিলিয়ন। বন্ধুরা, বাংলাদেশের সর্বশেষ জিডিপির পরিমাণ $520 বিলিয়ন। আপনার মাথাপিছু আয়ের দিক দিয়েও তারা বাংলাদেশের চেয়ে অনেক পিছনে। সামগ্রিক দিক বিবেচনায় এই দেশটি তার পারমাণবিক একটি নিরাপত্তা চাদর মূলত সৌদি আরবকে দেওয়ার বা কমিটমেন্ট দেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে তাদের গোয়াদর বন্দরে $10 বিলিয়ন একটি বিনিয়োগ নিতে চাচ্ছে। অর্থাৎ সিকিউরিটির বিনিময়ে তুমি আমাকে অর্থনৈতিক সাহায্য দাও। যাই হোক, সিকিউরিটি দেওয়ার সক্ষমতা তার হাতে নাই, এটাও মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। এখন বক্তব্য হলো, আমরা যেটি বলেছিলাম শুরুতেই, যে ইরান এই জোটে যদি ঢুকতে চায় এবং পাকিস্তান যেমন সৌদি আরবের সাথে একটি চুক্তি করছে বা সৌদি আরব পাকিস্তানের সাথে যেমন একটি চুক্তি করছে, এমন একটি চুক্তি কি ইরান এখানে করবে? নাকি এই যে দুইটা দেশ ঢুকছে এখানে, বিশেষ করে পাকিস্তান এবং সৌদি আরব যে ঢুকছে, ইসরায়েলের ভয়ে সৌদি আরব এখানে আসছে, এখানে ইসরায়েলের ভয়ে একইভাবে ইরান এই জোটে যোগ দেবে? বন্ধুরা, নিশ্চিত থাকেন সৌদি আরব সেটি মানবে না। বন্ধুরা, হয়তো আলাদাভাবে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে যদি আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র সেই অনুমতি পাকিস্তানকে দেয় বা ইরানের এখানে কোনো আগ্রহ থাকে। সবচেয়ে বড় কথা হলো, যেটা শোনা যাচ্ছে যে ইরান, সৌদি আরব এবং পাকিস্তান এই জোটে যোগ দিতে চাইছে। আসলে এক্ষেত্রে ইরানের কতটুকু আগ্রহ রয়েছে এবং পাকিস্তান আদৌ কি এটি সাড়া দেবে কিনা, অথবা সৌদি আরব এটি মেনে নেবে কিনা। পাকিস্তান সৌদি আরবকে যতটা প্রায়োরিটি দেবে, আপনি নিশ্চিত থাকতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো দেশগুলোর আপত্তি থাকার কারণে তারা এতটা প্রায়োরিটি আসলে ইরানকে দেবে না। আর সৌদি আরবের একই জোটে তারা ইরানকে নেবে, পাকিস্তানের সাথে আমার সাথে বা আমার কাছে এটি বিশ্বাসযোগ্য মনে হয় না। এখন দেখা যাক ভবিষ্যতে ব্যাপারটি কোন দিকে যায়। বন্ধুরা, যেহেতু কথা উঠেছে যে পাকিস্তান, সৌদি আরব এবং ইরান মিলে একটি ত্রিপক্ষীয় জোট হতে পারে, যেহেতু অলরেডি এই দুইটা দেশ এখানে আসে এবং পরবর্তীতে ইরানের সাথে যোগ দিলে 3টা হবে, সেক্ষেত্রে কিন্তু মুসলিম দেশগুলোর মতো আর একটা ন্যাটো তৈরির অগ্রভাগে এটি তৈরি হতে পারে। এবং পরবর্তীতে যদি তুরস্কের মতো দেশগুলো এই সৌদি আরব, ইরান, পাকিস্তান জোটে যোগ দেয়, তাহলে কিন্তু 4টা বৃহত্তর শক্তি হয়ে গেল। এবং পরবর্তীতে যে সকল অন্য মুসলিম দেশগুলো রয়েছে, যেমন সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মতো দেশগুলো বা মধ্যপ্রাচ্যের অন্য যে সকল দেশগুলো রয়েছে, তারাও যদি এর সাথে যুক্ত হয়, তাহলে কিন্তু অঘোষিত একটি মুসলিম ন্যাটো তৈরি হয়ে গেল। এই জোটে ইরান ঢুকলে খুব একটা বেশি পরিবর্তন হবে এবং ইসরায়েলকে মোকাবেলা করতে পারে, আমি এমনটা মনে করি না। ইসরায়েলের সামরিক শক্তি শুধু ইসরায়েল নয়, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বাইরে যে সকল দেশগুলো রয়েছে তারাও তার সাথে আছে। সৌদি আরব এবং পাকিস্তান জোটের বাইরে যদি নিশ্চিতভাবে সে চীন এবং রাশিয়ার মতো দেশগুলোর সাথে সমন্বয় বাড়াতে পারে প্রতিরক্ষা খাতে, অর্থনৈতিক খাতে, সেটি তার জন্য হাজার বা কোটি গুণ লাভ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ।